সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। চিনি আজ নুসরতের সঙ্গে নুসরতের রুমে জায়গা করে নিয়েছে। চিনি পণ করে নিয়েছে নির্ণয়ের থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। শুধু আজকের রাতটুকুর ব্যাপার, কাল নিশ্চয়ই মিঠি আসবে, সেইটুকু সময় যতটা সম্ভব নির্ণয়ের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। নির্ণয় ভাইয়ের জন্যই তো বিলীন হয়ে যেতে যেতে নিঃসঙ্গ হৃদয়ের চঞ্চলা বিষাদিনী হয়ে উঠেছে চিনি। পৃথিবীতে কঠিন বাস্তবতা চিনিকে বারবার ঠেলে দিয়েছে বিষণ্ণতার অতল গহ্বরে। নির্ণয় কখনো কাউকে ভালোবাসতে পারে না, এসব ভেবেই নির্ণয়ের কথা মনে না পড়ার তালবাহানা করছে। তবে চিনি জানে না যাকে ভোলার জন্য এত পন্থা অবলম্বন, তাকে ঘিরে চিনির অতীত বর্তমান ভবিষ্যৎ। অনেকটা সময় পর চিনি চোখ খানিকটা লেগে আসছে, হঠাৎ ঘুম ঘুম চোখে মনে হচ্ছে আকাশে উঠছে চিনি, কেমন যেন ভেসে বেড়াচ্ছে হাওয়ার বেগে। ঘুমের মাঝেই চিনি নির্ণয়ের গলা আঁকড়ে ধরে পিনপতন চোখ মেলে তাকাতেই অনুভব করলো অন্ধকারের পথ ধরে কেউ তাকে পাজা কোলে তুলে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিনি চিৎকার দিতে যাবে, তখনই নির্ণয় গম্ভীর কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলল, এতদিনে এটি বুঝতে পারিস নে কোনটা আমার স্পর্শ আর কোনটা অন্য কেউর? আজ তোকে আমার স্পর্শ চেনাবো। রুমে চল। নির্ণয়ের এমন গম্ভীর স্বর আর এরূপ কথার ধরন শুনে চিনি কেঁপে উঠল এবং নির্ণয়ের হুঁশিয়ারি হৃদয় ছাপিয়ে এখন না মস্তিষ্কে জেঁকে বসেছে দ্বিগুণ তালে। বারংবার ভয় ঢোক গিলল চিনি। নির্ণয় রুম প্রবেশ করতেই চিনি জোরাজোরি শুরু করলো নির্ণয়ের কোল থেকে নামার জন্য। তবে বরাবরের মতো ব্যর্থ হয়েছে চিনি। তবু হাল না ছেড়ে কোল থেকে নামার চেষ্টা করার নির্ণয় রুমে প্রবেশ করেই চিনিকে কোল থেকে নামিয়ে দিয়ে নির্ণয় চিনির চোখে চোখ রেখে তীব্র অনুভূতির উথাল পাতাল উচ্ছ্বাস নিয়ে চিনির দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছে। নির্ণয়ের এইরূপ কর্মকাণ্ড হকচকিয়ে দুকদম পিছিয়ে শুষ্ক ঢোক গিলে ভয়ে বলে উঠল, কি চাই আপনার? চিনির এইরূপ প্রশ্নে নির্ণয়ের পাজরা থমকে গেল। ভ্রুকুচকে চিনির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। চিনি ভয়ে আমতা আমতা করেই বলল, না, মানে আপনার যখন কোনো কিছু চাই সেটা না পাওয়া অবধি আপনি শান্ত হন না, তাই জিজ্ঞেস করছি কি চাই আপনার। নির্ণয় পূর্বের ন্যায় ভ্রুকুচকে বলল। যা চাই তা নিয়ে নেওয়ার পর চলে যাব। চিনি হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিছুটা ঠিক এরকমই মনে করেন। নির্ণয় কুটিল হেসে বলল, তুই আমার তোকে চাই চেনে তাইব। নির্ণয়ের মুখে এইরূপ কথা শুনে চিনি চমকে গিয়ে নির্ণয় চোখে চোখ রেখে বলল, আমি কেন? কারণ আমি তোকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতিদিন পেতে চাই। তুই কারণবিহীন এডিকশন আমার। চিনির প্রতি নির্ণয়ের অনুভূতির এইরূপ বাক্য শুনে চিনি বলার ভাষা হারিয়ে ফেলেছে। উল্টো চিনির মনের ভেতর জেঁকে বসা অনুভূতি লাগামহীন হতে চাচ্ছে। নিজের সমস্তটা দিয়ে নিজের অনুভূতি লুকানোর প্রয়াস করছে চিনি। নির্ণয় ধীরে ধীরে চিনির দিকে এগিয়ে আসছে। চিনি যেন নড়তেই পারছে না নিজের দাঁড়ানো স্থান থেকে। তীব্র অনুভূতি মিশানো পুরোপুরি স্তম্ভিত অষ্টাদশী। পুরুষালী স্পর্শ পেয়ে চিনি নিজেও খানিকটা কুঁকড়ে গেল। গলায় দীর্ঘশ্বাস আটকে রেখে কম্পিত কণ্ঠে কিছু বলতেই যাবে, এর আগে নির্ণয় চিনির গালের সাথে গাল মিশিয়ে হাসকি স্বরে বলল, কলবে চান। আকস্মাৎ নির্ণয়ের বাক্যটা যেন চিনির সীসা ধারালো কর্ণকুহরে হৃদয়ের চূড়ায় পৌঁছে গেছে। একদণ্ড আর দাঁড়িয়ে থাকার ধৈর্য হলো না অষ্টাদশীর। হাত ছাড়িয়ে পাখির ন্যায় ফুরুত করে পালাতে পারলেই এই যাত্রায় বাঁচতে পারবে নির্ণয়ের হাত থেকে। তবে নির্ণয়ের হাত থেকে এত সহজে কি বাঁচা সম্ভব? নির্ণয় পূর্বের ন্যায় চিনির সঙ্গে স্পর্শকাতর হয়ে বলল, অনেকটা বেসামাল হয়ে অপেক্ষা করছি তোর জন্য। অপেক্ষা এতটা করতে দিস না আমায়। যতটা অপেক্ষা করলে ধৈর্য ভেঙে যায় আমার। চিনির অক্ষিপুট দুটো সিক্ত হয়ে আসছে লজ্জায়। চিনি রিনরিনে আওয়াজে বলল, আমি বলতে পারবো না। নিজের বলিষ্ঠ দু হাতে চিনির লতানো পাতার ন্যায় কোমরটাকে জড়িয়ে ধরে গলায় মুখ ডোবাতে ডোবাতে নির্ণয় বলল, তাহলে আজ রাতের জন্য প্রস্তুত হয়ে যা। তোর শরীরের সমস্ত শক্তি খাটিয়ে আমার কাছ থেকে ছাড়া পাবি না। চিনি ভালো করেই বুঝেছে নির্ণয়ের কথার অনথা যাওয়া মানে নিজের জন্য বিপদ ডেকে নিয়ে আসা। নির্বিকারে হ্যাঁ জানালো চিনি। চোখে চোখ রাখার সাহস হলো না। মাথা নিচু করে আড়ষ্ট স্বরেই বলল, যান। আকস্মাৎ চিনির লজ্জায় রক্তিম হয়ে যাওয়া রিনরিনে কণ্ঠস্বরে এইরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ নির্ণয় গলা থেকে মুখ তুলে চিনির দিকে তাকিয়ে অধর কামড়ে মৃদু হেসে বলল, আরেকবার বল প্লিজ। যান।
চিনির মুখে জান শোনা মাত্র মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে নির্ণয়। নির্ণয়ের খুশি যেন উপচে পড়ছে বারংবার। নির্ণয়ের উপচে পড়া আনন্দ দেখে চিনির চঞ্চল সত্তা করতালি দিয়ে বলছে, নির্ণয় সমস্ত সুখ তোর মাঝে চিনি, শুধু তোর মাঝে। চিনির এদিক সেদিক কোন কিনারা না পেয়ে পালানোর ফন্দি খুঁজতেই নির্ণয় চিনির চোখে চোখ রেখে বলল। ডোন্ট মুভ জান। নির্ণয় চিনির চুলগুলো কানের পাশে গুজে দিয়ে গ্রীবাটা সামান্য নুইয়ে অষ্টাদশীর কানের কাছে সামান্য ঝুঁকে হিসিয়ে বলল। শূন্য হাসিতে পূর্ণ তুই, তোর হাসিতে মুগ্ধ হই। নির্ণয় বাক্যটা সম্পন্ন করার অতঃপর বৃদ্ধাঙ্গুলির সাহায্যে চিনির গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে কোমল ওষ্ঠ স্পর্শ করে টুপ করে নির্ণয় ঠোঁট চিনির ঠোঁটে স্পর্শ করে বলল। সরি জান। নির্ণয়ের হঠাৎ ঘটানো কর্মকাণ্ডে হতবিহ্বল চিনি সেকেন্ডের এইরূপ অদ্ভুত কর্মকাণ্ড হতবাক হয়ে আছে। চিনির ঠোঁটে তপ্ত চুমু খেয়ে চিনিকে আশ্চর্য আর ভয় চরম শিহরে পৌঁছে দিয়েছে নির্ণয়। চিনি যখনই নির্ণয়ের এইরূপ প্রতিক্রিয়ার বিপরীতে কিছু বলতেই যাবে, আপনি? চিনি পুরো কথা সম্পূর্ণ করার পূর্বেই নির্ণয় আবারও চিনির ওষ্ঠতে ওষ্ঠ ছোঁয়। তবে এবার আর সেকেন্ডের জন্য নয়, অধরষ্ঠ করতল গভীরভাবে জেঁকে বসেছে নির্ণয়ের মাঝে। নির্ণয় স্পর্শে শিউরে ওঠে চিনি। অষ্টাদশী ভিতুর ন্যায় থরথর করে কেঁপে ওঠে ওর সর্বাঙ্গ। দ্বিধা দ্বন্দ্বে ভয় জড়তা না চাইতেও সব কিছুর জোয়ারে থমকে যায় পা যুগল। নির্ণয় নিঃসলে পলক ছাড়ে না অক্ষিপটে। নিষ্প্রভ মাতাল চোখে চেয়ে চিনির পদধ্বনি অনুসরণ করে নিঃশব্দে চুম্বনে দুটি দেহের উত্তেজনা বেড়ে যায়। এক পর্যায়ে তারা যেন দুই দেহেও এক আত্মায় বিলীন হয়ে যায় ওষ্ঠা দ্বারা। নির্ণয়ের উন্মাদনায় শঙ্কিত চিনি দু হাতে শক্ত করে ধরে রেখে নির্ণয়ের মোহবিষ্ট করা দৃষ্টির মাঝে অনুভূতির মিশানো অনুভূতিতে স্তম্ভিত চিনি। মুহূর্তে চিনি লজ্জায় জোরপূর্বক নির্ণয়কে দূরে সরিয়ে দিল। নির্ণয়ের ব্যাপারটা বোধগম্য হতে কিঞ্চিত ঘাবড়ালো না। মুহূর্তেই ওষ্ঠে কিঞ্চিত দূরত্ব বজায় রেখে উদ্গ্রীব হয়েই বলল। কি হচ্ছে জান? চোখে চোখ রাখার মতো সাহস হলো না চিনির। মাথা নিচু করে জড়তার কণ্ঠেই বলল। আমার ঘুম পেয়েছে। নির্ণয় চিনির ভাষা ভাষা মায়া ভরা আঁখের ন্যায় নিটুল চোখের পানে চেয়ে মৃদু হেসে বলল। এত তাড়াতাড়ি আমার স্পর্শ চিনে গেছিস? আর একটু সময় নিয়ে না হয়। কথাটা বলেই চিনির দিকে এগিয়ে যাবে এর আগেই চিনি উদ্গ্রীব হয়ে বলল। আর কখনো আপনার স্পর্শ চিনতে ভুল হবে না আমার। কথাটা বলে দৌড়ে গিয়ে তড়িঘড়ি করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। নির্ণয় মুচকি হেসে রুম থেকে বের হয়ে সোজা রুফটপে চলে গেল। রাত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশের বুকে উদয় হয়েছে অমাবস্যার অন্ধকার। বাংলাদেশের মতো ফিনল্যান্ডের রূপলি ঢালার মতো মস্ত বড় চাঁদের জ্যোৎস্নায় ভেসে ওঠা প্রকৃতি ফিনল্যান্ডে দেখা প্রায় অসম্ভব বললেই চলে। শুধু বরফের ঘেরা পাহাড়ি উপত্যকা, উঁচু নিচু রাস্তার পদঝোঁক পেরিয়ে দ্য গ্রেস অফ হেভেনে কিছুটা দৃশ্যমান। দ্য গ্রেস অফ হেভেনের রুফটপে সকলে নির্ণয়ের অপেক্ষা করছে। তবে সকলের কাতারে নির্ণয়ের হিংস্র প্রাণী ড্যাজিও অপেক্ষার প্রহর গুনছে। তবে নির্ণয়ের অপেক্ষা করতে করতে আদনান, দিনা, জিয়াং গল্প গুজব করতে ব্যস্ত হলেও ড্যাজির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নির্ণয় ধীরে ধীরে সিঁড়ি পেরিয়ে পা রাখল রুফটপে। পা রাখতে না রাখতে আচমকা নির্ণয়কে দেখে হকচকিয়ে ওঠে সকলে। নিঃশব্দে নির্ণয় এগিয়ে এসে ধপাস করে সকলের সামনে বসে পড়ে। ফ্লোরে দুহাত দুদিকে ঠেকিয়ে সামান্য ভর হাতের ওপর ছেড়ে পলক ছড়ানো অক্ষিপটের সঙ্গে নিষ্প্রভ মাতাল চোখে চেয়ে আছে আকাশের দিকে। নির্ণয়ের আশ্চর্য করা মৌহ দৃষ্টিতে দৃষ্টি ফেলল সকলে। নির্ণয় চাহনি বেশ অদ্ভুত। ঠোঁট কোনো এখনো লিপ্টে আছে অহামিক দৃষ্টিকরণ হাসি। নির্ণয়ের হঠাৎ এইরূপ কর্মকাণ্ডে হতবিহ্বল সবাই। তিনা, আদনান, জিয়াং চোখ চাওয়াচাই করছে। তবে কেউ নির্ণয়কে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। তিনা আর জিয়াং বারংবার আদনানকে ইশারা করছে নির্ণয়কে জিজ্ঞেস করার জন্য নির্ণয়ের এইরূপ প্রতিক্রিয়ার মূল উৎস কি। অতঃপর সাহস চুকিয়ে আদনান জিজ্ঞেস করেই ফেলল। আর ইউ ওকে ব্রো? নির্ণয় পূর্বের ন্যায় আকাশের দিকে তাকিয়ে উপচে পড়া অনুভূতি কণ্ঠে বলে উঠল। পুরো দুনিয়াটা একদিকে আর ওর মুখের জান বলার শব্দটা আরেক দিকে। নির্ণয়ের মুখে এইরূপ কথা শুনে সকলে বিস্ময়কর চোখে একসঙ্গেই বলে উঠল। চিনি জান বলেছে? তিনি জান বলেছে। চিনি জান বলেছে? নির্ণয় মুচকি হেসে নির্লিপ্তে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সকলে চোখ চড়ক কাছে।
মিনিটে মিনিটে ঝটকা খেয়ে সকলের মাথা যেন কাজ করতেই ভুলে গেছে। সকলে বিস্মিত, তার চেয়েও বেশি পুলকিত। এর মাঝেই জিয়াং ঠোঁট কামড়ে বলে উঠল, আদৌ তুই ভার্জিন তো ভাই? নির্ণয় ভ্রুকুচকে জিয়াংয়ের দিকে তাকিয়ে জিয়াং হাসি দিয়ে বলল, না মানে বাসও সেরে ফেলেছিস কিনা এই আর কি। নির্ণয় নিঃশব্দে সেকেন্ড খানিক পর বলল, ভাবছি বাসরটা সেরে ফেলবো। শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। নির্ণয়ের কথায় সবাই নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। জিয়াং শুষ্ক ঢোক গিলেই বলল, বিয়ে ছাড়াই? নির্ণয় উদাসীন কণ্ঠের মুচকি হেসে বলল, বাসর করার জন্য বিয়ের প্রয়োজন হয় বুঝে? ছি অ্যান্সি, আমি তোর চরিত্র ফুলের মতো পবিত্র ভেবেছি। এখন দেখি পবিত্র শব্দের পরিবর্তে তোর চরিত্রের সঙ্গে অপবিত্র শব্দটাই বেশি মানায়। তোর থেকে আমাদের ছেলে মেয়ের জেনারেশন কি শিখবে? নির্ণয় ঠোঁট কামড়ে বলল, বিয়ের আগে বাসর কি করে করতে হয় এসব শিখবে। নির্ণয়ের সঙ্গে কথাই না পেরে জিয়াং প্যাঁচার মতো মুখ করে রেখেছে। আদনান আর তিনা তা দেখে মিটমিট করে হাসছে। অগত্যা কৌতূহলে তিনা নির্ণয়ের দিকে তাকিয়ে শুধালো, ব্রো, কালকে তো চিনি 18তে পা দেবে, তাহলে দেশে ফেরার আগে চিনির সঙ্গে বিয়ের। তিনার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই নির্ণয় সিরিয়াস হয়ে গম্ভীর স্বরে বলল, মেয়েটির কোনো আপডেট পাচ্ছে না কেন? মেয়েটি সেফ আছে তো? তিনা একটা বিষয় বেশ লক্ষ্য করল। নির্ণয় বিয়ে প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। আদনান পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই তিনার রাগী চোখে আদনানের দিকে তাকাতে আদনান চুপ হয়ে যায়। মিটিয়াপ্পুর আশেপাশে একটা ছেলে। আদনান পুরো কথা সম্পূর্ণ করতে পারে না। আদনানকে মাঝপথে থেমে যেতে দেখে নির্ণয় তীক্ষ্ণ চোখে আদনানকে পরখ করছে। এর মাঝে তিনা আগ বাড়িয়ে বলল, মিঠি আপু ঠিকঠাক আছে। মিঠি আপু কখন কি করছে, কোথায় যাচ্ছে, সব ইনফরমেশন আমাদের কাছে টাইম টু টাইম আসছে। তিনার কথায় নির্ণয় আদনান থেকে চোখ সরিয়ে সিগারেটের ফুলকিতে আগুন ধরাতে ধরাতে বলল, অহনাগঞ্জে চৌধুরীর কি খবর? আদৌ ঠিকঠাক আছে তো, নাকি মেয়েদের চৌকি হসপিটালে ভর্তি? কথাগুলো বলতে বলতে নির্ণয় ঠোঁটে ক্রুড়ো হাসি খেলে গেল। আদনান নির্ণয়ের কথার পিঠেই বলল, অহনা আন্টি ভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে, নিয়মিত কোর্টে উপস্থিত থাকতে হচ্ছে। চিনির তো কাল 18 বছর বয়সে পা দেবে এবং এমপি হওয়ার সুবাদে আইনি নিয়ম ভঙ্গ করার ধরুন তাকে দেশের বাইরে যাওয়ার নির্দেশ দ্বারা জারি করেছে। অহনা আন্টি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে প্রিমির সঙ্গে যোগাযোগ করার, কারণ প্রিমি ছাড়া অন্য কোনো উপায় নেই মিটিয়াপ্পু এবং চিনির সঙ্গে যোগাযোগ করার। নির্ণয় সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে তির্যক হেসে বলল, অসুস্থ পৃথিবী একটা। কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে তার প্রতিযোগিতা চলছে। কথাটা বলেই নির্ণয় রুফটপ থেকে চলেই যাবে। তখন কিছু একটা মনে পড়তেই ঘাড় বাঁকিয়ে সকলের দিকে তাকিয়ে বলল, কাল চিনির বার্থডে, আই গেস সবার মনে আছে। আমি চাই না কাল কোনো প্রকার ঝামেলা হোক। কাল যেন চিনির সবচেয়ে বেস্ট বার্থডে হয়। জিয়াং আগ বাড়িয়ে বলতে চাইল, বার্থডে সব আয়োজন আমরা করব। আই উইল ডু ইট মাই সেলফ। কথাটা বলেই নির্ণয় দ্রুত হনহন করে চলে গেল। নির্ণয় চলে যেতেই আদনান খানিকটা রাগ দেখিয়ে বলল, ব্রোকে মিটিয়াপ্পুর সঙ্গের চশমিশের কথা বলতে মানা করেছিস কেন? তুই বোঝার চেষ্টা করছিস না কেন? আমার মনে হয় মিঠি আপু ওই ছেলেটাকে লাইক করে, তাই ওদের কথা ব্রোর কাছে বলে কোনো সমস্যা করতে চাইনি। তুই তো জানিস আমি মিঠির আপুর বিগ ফ্রেন্ড। এতে যদি মিটিয়াপ্পুর কোনো সমস্যা হয় এবং পুরো দায়ভার তোর, আমি কিচ্ছু জানি না। আর তুই কি ইন ফিউচার মিঠিয়াপ্পুর মতো মডেলিং করবি নাকি? সারাদিন মিটিয়াপ্পুর নাম জপতে থাকিস? তিনা চুল ঠিক করতে করতে ভাব নিয়ে বলল, করতেও পারি বলা যায়। থাকিস তো সারাদিন ছেলেদের মতো জিন্স শার্ট পরে, তুই করবি মেয়েদের মতো মডেলিং? কথাটা বলেই জিয়াং আর আদনান জোরে জোরে হাসতে শুরু করলো। ফিনল্যান্ড শহরের রাস্তায় যানবাহনে তেমন জঞ্জাট দেখা যায় না বললেই চলে। তবে আজকের দিনটা অন্য দিনের চেয়ে বেশ ভিন্ন। রাস্তার মাঝে সাজসজ্জার সঙ্গে ফিনল্যান্ডবাসী সকাল থেকে মেতে উঠেছে। আজ ক্রিসমাসের বেতনভুক্ত ছুটির দিন। অন্যান্য সরকারি ছুটির দিনের মতোই ফিনল্যান্ডে ক্রিসমাসের আগের দিন থেকে আনন্দে আয়োজন শুরু হয়ে ক্রিসমাসের মাঝ রাত অবধি থাকে। বিশেষ করে ক্রিসমাস সন্ধ্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা হয়। ক্রিসমাসের জন্য বিকেলে
গণপরিবহন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নির্ণয় রলস রয়েলস গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে সানগ্লাসটা চোখে বসিয়ে মুচকি হাসলো। আজ ক্রিসমাসের সঙ্গে সঙ্গে চিনির বার্থডেও। নির্ণয়ের কাছে এমন মনে হচ্ছে নির্ণয়ের সঙ্গে সঙ্গে পুরো শহর চিনির বার্থডে সেলিব্রেট করছে। নির্ণয় কিছুটা এগিয়ে যেতেই একটা বড় ফ্লাওয়ার শপে ঢুকলো। ফ্লাওয়ার শপে পা রাখতেই ফুলের সুবাসে মোমো করছে চারপাশ। এত ফুল একসঙ্গে চোখে পড়তেই নির্ণয়ের ভ্রু জোড়ে আপনা আপনি কুঁচকে গেল। নির্ণয়ের মতো শক্ত হৃদয়ের ব্যক্তিত্বের মানুষ কখনো কাউকে ফুল দেয়নি, তাই তো আজ যখন ঠিক করেছে কাউকে ফুল দেবে, তখন চোখের সামনে একসঙ্গে এত ফুল দেখে কিছুটা হিমশিম খেয়ে গেছে। নির্ণয় চিন্তিত চোখে কপালে 2 আঙুল দিয়ে স্লাইড করতে করতে ভাবলো ফ্লাওয়ার শপে সব ফুল নিয়ে যাবে। পর মুহূর্তেই আবারও ভাবলো এই বয়সে এরকম পাগলামি নির্ণয় শোভা পায় না। এর মধ্যেই একজন মধ্যবয়সী সুন্দরী রমণী এসে জিজ্ঞেস করলো, কি ফুল দেবো স্যার? ভালোবাসা প্রকাশ করার জন্য যেসব ফুল আছে সব ফুল আমার চাই। নির্ণয়ের এইরূপ কথায় সে ফ্লাওয়ার শপের রমণী নির্ণয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শীতের সকালে উষ্ণতার হাতছানির সঙ্গে যেন সূর্যি মামার আলিঙ্গন ফিনল্যান্ডে দেখা মহাভার। সারা রাত ঝড় তুফান হওয়ার পর আকাশ যেন মন খারাপ পুষে রেখে মুখ ভার করে বসে আছে। সে সঙ্গে জানালার ফাঁক গুলিয়ে হুহু আওয়াজে ভেতরে প্রবেশ করা মৃদুমন্দ হিমেল হাওয়ার পরশ গাঢ় হয়ে রুমে প্রবেশ করছে। চিনি শরীরে ব্ল্যাঙ্কেট মেলে দিয়ে অতল ঘুমে ডুবে আছে। হঠাৎ করে ফোনের আওয়াজে লেগে থাকা চোখ দুটোর মাঝে খানিকটা বিরক্তি ফুটে ওঠে। তৎক্ষণাৎ ব্ল্যাঙ্কেটে মাথা অব্দি মুড়ি দিয়ে রেখেছে। তবে ফোনের ওপাশের ব্যক্তি সে প্রতিকার ধার ধারলে না, একবার দুবার করে অসংখ্যবার কল দিয়েই যাচ্ছে। কিন্তু এটা এখন থেকে নয়, বরং মাঝরাত থেকে অসহ্য ফোনের আওয়াজ চিনির কানে আসছে। রিং হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে, তবে চিনি উঠে দেখার বিন্দু পরিমাণ আগ্রহ নেই। কার ফোনে কল এসেছে, কে কল দিয়েছে, কিছু সময় এভাবেই অতিবাহিত হয়। ঘুমের ঘরেই চিনি অস্পষ্ট আওয়াজে কিছু শুনতে পায়। এক ঝটকায় ঘুম ছুটে গেল চিনির। আমার ফিউচারের এখনো ঘুম ভাঙেনি। শীতল সকালে এরূপ পুরুষের মিষ্টি কণ্ঠস্বর শুনতেই চিনি ঘুম থেকে উঠেই আচানক বসে পড়ল। চিনি কোমর সমান চুলগুলো এলোমেলো। ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকাতেই নির্ণয়কে চিনির থেকে কিছু দূরে বরাবরের মতো কালো পোশাকে ফুলের বুকেট হাতে দাঁড়িয়ে আছে দেখতে পেল। নির্ণয়কে যদি কোনো মেয়ে এই অবস্থায় দেখে মুহূর্তেই মুগ্ধ হবে। সিল্কি চুলগুলোর সঙ্গে ড্যাশিং রূপে দেখে ভালো লাগার অন্তঃগহীনে পরশ ছোঁয়ালো। আজকাল নির্ণয়কে দেখলেই চিনচিন বাধায় হাঁস করে চিনির নাজুক অন্তঃকরণ। মনের মাঝে আটকে আসে ব্যাকুলতার অনুকরণ। ফুলের সুবাসে নির্ণয়ের রুমটা যেন জেগে উঠেছে। চিনি ফুলের বুকেটা দেখার সঙ্গে সঙ্গে বালিকার চঞ্চল হাসি খুশি মুখখানা নিয়ে ছুটে এলো নির্ণয়ের কাছে। চিনি হাত বাড়িয়ে নির্ণয় থেকে ফুলের বুকেটা নিতেই যাবে, তৎক্ষণাৎ নির্ণয় ফুলের বুকেট সহ হাতটা সরিয়ে নেয় চিনির কাছ থেকে। নির্ণয়ের এইরূপ কর্মকাণ্ডে চিনির মুখটা অমাবস্যার ন্যায় অন্ধকারে ছেয়ে গেছে। নাক ফুলিয়ে মুখ গোমরা করে নির্ণয়ের দিকে তাকাতেই নির্ণয় মুচকি হেসে আচানক ফুলের বুকেট সহ চিনিকে কোলে তুলে নিয়ে কয়েক কদম এগিয়ে চিনিকে বিছানায় বসিয়ে দিয়ে নির্ণয় হাঁটু গেড়ে বসে পড়ে। চিনি হাতে ফুলের বুকেটা ধরিয়ে দিয়ে স্লিপারগুলো চিনির পায়ের নিচে রেখে বলল, কতবার বারণ করেছে ঠান্ডার মধ্যে খালি পায়ে হাঁটবি না। কত শুনিস না কেন জান? তোকে নিয়ে আমি বড্ড বেশি টেনশনে থাকি। কি জানে আদৌ চিনি নির্ণয়ের কথা শুনছে কিনা। চিনি মুগ্ধ চোখে ফিনল্যান্ড রংবাহারি ফুলগুলো দেখতে ব্যস্ত। শীতকালে ফিনল্যান্ডে 3টি উল্লেখযোগ্য ফুল দেখা যায়, গোটউইলো, ফ্লোরিস্ট, কালানাচো এবং হার্ট লিফ ভার্গিনিয়া। এই ফুলগুলি প্রকৃতির স্থিতিস্থাপকতা এবং সৌন্দর্য প্রদর্শন করে, যা শান্ত ফিনিশ বহু দৃশ্যের রং এবং আশার ছোঁয়া এনে দেয়, ভালোবাসাও প্রকাশ করে। চিনি খানিকক্ষণ পর পর ফুলের বুকেটে নাকের সামনে নিয়ে ফুলের সুবাস শুষে নিচ্ছে। চিনির এইরূপ পাগলামিতে নির্ণয় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নির্ণয় নিষ্পলক চোখে চিনির হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে আছে। চিনি খুশির আনন্দ নির্ণয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, এইসব ফুল আমার জন্য নির্ণয় ভাই? অক্ষিপতি নিষ্প্রভ চাহনি চিনির দিকে ধরে রেখে বিনা বাক্যে এক হাত স্পর্শ করেই বলল, বি অ্যাটেন্টিভ। কাউকে বার্থডে উইশ কী করে করতে হয় আমি জানি না। ইনফ্যাক্ট আমি কাউকে কখনো উইশও করিনি। তুই তো জানিস ওর বার্থডের দিন নানু মারা যায়, ওর সপ্তাহখানেক পর মা মারা যায়। সে থেকে আমার কাছে বার্থডে নাথিং স্পেশাল। তবে আমি চাইছি তোর বার্থডেটা স্পেশাল হোক। আজ শুধু তোর বার্থডে নয়,
আমাদের আর একটি স্পেশাল দিন। আমি চাই না অতীতের জন্য তোর জীবনটা নরক হয়ে যাক। কথাগুলো বলতে বলতে নির্ণয়ের মুখ কেমন যেন মলিন হয়ে গেল। পুরনো অতীত শুধু চিনিকে নয়, নির্ণয়কেও তাড়া করে। চিনির চোখে মুখে নিদারুণ বিস্ময়। আশ্চর্য কণ্ঠে কিছু বলতে গিয়েই বলল না। এরও পরিস্থিতি কিভাবে কি বলতে হয় চিনি জানে না। কাচুমাচু করে সেদিকে তাকিয়ে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পরিস্থিতি ঠিক করার জন্য বলল। আপনি আমার বার্থডে মনে রেখেছেন? নির্ণয় ক্ষুদ্র হেসে বলল, আমি কি করে আমার ফিউচারের বার্থডে বলতে পারি? আপনি মাঝে মাঝে অনেক সুইট হয়ে যান। আপনি সারা জীবন যদি এরকম সুইট থাকেন তাহলে আমার দাঁতে ক্যাভিটিস হয়ে যাবে নির্ণয় ভাইয়া। কথাটা বলেই চিনি ফুলের সুবাস নিচ্ছে আর খিলখিল করে হাসছে। চিনির এমন হাস্যোজ্জ্বল চেহারা দেখে নির্ণয়ের মনে হচ্ছে নির্ণয়ের সামনে 8 বছরের ছোট চিনি বসে আছে। নির্ণয় নিষ্প্রভ চাহনি চিনি লক্ষ্য করতে অস্থিরতার পারদে তরঙ্গোচ্ছ্বাস হয়ে চকিতে প্রশ্ন করে, আপনি আমায় ফুল দিয়েছেন, আপনার কি চাই বলেন? নির্ণয় চিনির দিকে গভীর দৃষ্টিপাত করে হিমশীতল আওয়াজেই বলল, আমি চাই তুই আমার জীবনে তীব্রভাবে আষ্টে পৃষ্ঠে থাক। যেমন কষ্টের মাঝে সুখ চায়, অসুস্থতার মাঝে মেডিসিন চায়, ঠিক তেমনি। নির্ণয়ের কথাই চুপসে গেল চিনির নাজুক হৃদয়। নির্ণয়ের কথার মাঝে ধারালো অনুভূতি ছিল। মিটিমিটি অক্ষিপুত নাড়িয়ে শুষ্ক ঠোক গেলে ভাবতে লাগলো চিনির জীবনের সব ঘটনাই ভীষণ অদ্ভুতভাবে ঘটে যাচ্ছে। কল্পনার চেয়েও তাড়াতাড়ি বদলে যাচ্ছে সব কিছু। অনেক বছর পূর্বে ছোট চিনির হৃদয়ে বাসা বাঁধা সুপ্ত অনুভূতির টান আর পছন্দের সে পুরুষকে প্রতিদিন একবার চোখের সামনে দেখতে পাওয়ার স্বপ্নে কখন যেন ছোট চিনির ভাগ্য পরিণত হয়ে দাঁড়িয়েছে চিনি নিজেও জানে না। চিনি অতীতের অদৃশ্য অন্ধকার ঘেরা অতীতের ট্রমার কারণে অনেক কিছু ভুলে গেলেও এটা ভোলেনি ছোটবেলা নির্ণয়ের জন্য করা পাগলামি, পারিবারিক বাঁধনহীন জীবনে এই নিঃসঙ্গতা ও স্বার্থপর জীবনে চিনি ছোট থেকেই একাকিত্ব অনুভব করেছে। ভয় আতঙ্কে নরম মাটির মতো তুলতুলে মনের আস্তরে বেড়ে উঠেছে চিনি এক শক্ত হৃদয়ের আত্মবিশ্বাসী মায়ের মেয়ে হয়ে। বাহিরের জগৎ কিংবা একজন পুরুষ ভালোবাসা কেমন চিনি তা জানে না। নিজের সহজ সরল হৃদয় আন্তরিকতায় জড়ানো একটুকরো ভালোবাসা তো দূর, এই স্বার্থপরের দুনিয়াতে অতীতে ঘেরা অন্ধকার নিয়ে বড় হয়েছে। সেই ভেবে ভিতরের আহত ও হতাশাজনক বাতাসটুকু দীর্ঘশ্বাসের মাধ্যমে বুক চিরে বের হয় চিনির। সকাল থেকে আবহাওয়া বেশ অন্যরকম। দুদিন ধরে দিনের আলো ছুটে পালানোর সঙ্গে রাতে ঝড় তুফান হচ্ছে। শান্ত প্রকৃতিকে অশান্ত করে বেড়াচ্ছে। মিঠির ছোট রুমের জানালা দিয়ে প্লাবিত হচ্ছে উষ্ণ ঠান্ডা হাওয়া। মিঠির শরীরে শীতল উষ্ণতা ঠেকানোর মতো কোনো বস্তু শরীরে অবশিষ্ট নেই। এদিকে ঘণ্টাখানেক ধরে সরল মনে হেলেন সিংকেই ছেড়ে যাওয়ার আয়োজন করছে। মিঠির হাবভাব দেখে মনে হচ্ছে দুঃখ কষ্টকে এতটা গুরুত্ব দেওয়ার মতো মানুষ মিঠি না। ভুলেই গেছে তিহামের করা কালকের রিজেকশন। আর নয়তো মিঠি নিজেই নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ম্যাচিওর বাধ্য প্রকৃতির মেয়ে নিজের স্বভাবটাকে নিজের অজান্তেই একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে। এখন চাইলেও আর কারো কাছে মনের কথা ব্যক্ত করে নিজেকে হালকা করবে না। মিঠি ব্যাগ গোছাতে গোছাতে ভাবলো, কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ করে থাকায় মনে হয় সুখময় পন্থা। মুখের কথায় বুকের ব্যথা কখনো বোঝানো যায় না। মিঠির নিজের মনকে সান্ত্বনা দেওয়ার স্বচ্ছতার মাঝে তিহামের রাশভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় মিঠির। কী থেকে কিসের ভাবনায় চলে গেল আশ্চর্য। মিঠি তিহামকে নিয়ে ভাববে না বলে পণ করেছে, তবু তিহামকে নিয়েই ভাবছে। অতঃপর নিজের দিকে ফোকাস ফিরিয়ে এনে তিহামের দিকে ফিরে স্পষ্ট আওয়াজে বলল, কিছু বলেছেন বুঝি? আমি খেয়াল করিনি। তিহাম তীক্ষ্ণ নজরে মিঠিকে পরখ করে বলল, তোমাকে আজ বেশ উদাসীন লাগছে, কিছু হয়েছে বুঝি? তিহামের এরূপ খামখেয়ালি কথায় মিঠি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিহামের কথা শুনে মনে হচ্ছে আদতে কিছু হয়নি, কিন্তু মিঠির মনের মাঝে কষ্টের সঙ্গে রিজেকশনের কিছুটা জড়তাও কাজ করছে। তবে তিহামের কথায় এসব বোঝার উপায় নেই। ছেলেটা বেশ স্বাভাবিক আছে, বরং চোখে মুখে উপচে পড়ছে রহস্যময় হাসি। মিঠি অপ্রাপ্তি মনে নিয়েই মৃদু স্বরে বলল, কিছু বলবেন? হ্যাঁ, বলতে এসেছি। আজ না গেলে হয় না। এত তাড়াহুড়ো কিসের যাওয়ার জন্য? তাছাড়া আজ ক্রিসমাস, বিকেলের পর থেকে মেট্রো রেল চলবে না। তিহামের কথায় মিঠি তাচ্ছিল্যময় মৃদু হেসে ভাবল,
ভালো তো বাসে না, তাহলে তাকে আটকানোর কিসের এত তালবাহানা? হয়তো এতদিনের মতো নতুন কোনো মিথ্যা সাজাচ্ছেন। মিঠি তিহামের কাছে প্রকাশ না করলেও খুব ভালো করে জানে তিহাম এতদিন মেট্রো রেলের বিষয়টা নিয়ে মিথ্যে বলেছে। ব্যাপারটা ঠিক এমন না যে মিঠি তিহামকে সন্দেহের নজরে দেখে না, তবে যখনই তিহামকে নিয়ে গভীরভাবে ভাবতে যায় তখনই সবার আগে একটা কথাই মস্তিষ্কে হানা দেয়, তিহাম মিঠির পূর্ব পরিচিত নয়। তাহলে মিঠি ঠিক কোন দিক থেকে তিহামকে সন্দেহ করার জায়গাকে প্রশ্রয় দেবে, যেখানে আজকের পর আর তিহামের সঙ্গে কোনো দিন মিঠির দেখা হবে না। তিহামের ভাবনা চিন্তা এক সাইডে রাখতেই ভেতর থেকে উগড়ে এলো একটা দীর্ঘশ্বাস। আজ মেট্রো রেল না চললেও যে করে হোক আমাকে চিনির কাছে পৌঁছাতেই হবে। আমার ছোট্ট বোনটা একা আছে, যদি সত্যি সত্যি নির্ণয় ভাইয়া চিনির। মিঠি পুরো কথাটা সম্পূর্ণ না করে থমকে গেল। মিঠি ভাবতেই ভয় পাচ্ছে নির্ণয় ভাই চিনির পাশে থাকবে আর চিনির সঙ্গে খারাপ কিছু হবে না। এটা নিহাত তুচ্ছ ভাবনা, তবে মিঠি মাঝপথে সম্পূর্ণ বাক্যটা থেমে গেছে কথা সম্পূর্ণ করার আগেই। ব্যাপার ঠিক হজম হলো না তিহামের। এতে যেন তিহামের জানার আগ্রহটা তীর করে বাড়ছে। উত্তেজনার দরুন তিহাম প্রশ্ন করে বসে, নির্ণয় চিনির সঙ্গে কি করেছে? তিহাম নির্ণয় নামটা এমনভাবে উচ্চারণ করেছে যেন এর আগে খুব অনায়াসে নামটা বহুবার বলেছে। তিহামের প্রশ্নে মিঠি মাথা নাড়িয়ে বলল, কিছু না। তিহামের মনে হয় মিঠির কথাটা ঠিক পছন্দ হয়নি। তিহাম চটজলদি স্থান ত্যাগ করলো। তিহাম চলে যেতেই আটকে রাখা অশ্রু গড়িয়ে পড়ল মিঠির গাল বেয়ে। নারী মানে এক রহস্যময়ী চরিত্র। সৃষ্টিকর্তা নারীদের এমন দৈহিক শক্তি দিয়েছেন, মনের মধ্যে ভূমিকম্প হয়ে গেলে কাউকে বুঝতে দেয় না, চুপ থাকার মধ্যে মন খারাপ লুকিয়ে রাখতে পারে। মিঠি অশ্রু বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, আপনার জন্য বারংবার চোখে অশ্রু ফেলার নাম মনে হয় ভালোবাসা। নয়তো অন্য 5 জনের মতো আমাদেরও সুন্দর একটা সম্পর্ক হতো। নির্ণয় তাড়াহুড়ো করে চটজলদি দ্য গ্রেস অফ হ্যাভেনে প্রবেশ করতেই চোখ গেল কিচেন কাউন্টারে। জিয়াং বেশ আরাম করে বসে আছে সেখানে। এরূপ দৃশ্য চোখে পড়তেই নির্ণয় ভ্রু কুচকে দাঁড়িয়ে শুধালো, ওইখানে এইভাবে বসে কি করছিস তুই? নির্ণয়ের কথা কর্ণপাত হতেই হকচকিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো জিয়াং। নির্ণয়কে দেখা মাত্র মুখে সব সময়ের মতো হাসি ফুটিয়ে বলল, আদা, এলাচি আর চিনি নিয়ে বসে আছি। বইয়ের অভাবে চা বানিয়ে দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। নির্ণয় জিয়াংয়ের কথা শুনে ধীরে গতিতে জিয়াংয়ের দিকে এগিয়ে যেতে যেতে কাটকাট কণ্ঠে বলল, আদা, এলাচি, চিনি পরিবর্তে তোর থালা নিয়ে বসা উচিত ছিল, তাহলে তোর বউ পাওয়ার চান্স 50%। বাই দ্য ওয়ে, তুই বিয়ে করে কি করবি? তোর তো বেঁচে থাকার চান্স খুব কম। নির্ণয় কথাটা বলতে বলতে জিয়াংয়ের হাত থেকে চিনির পাত্রটা নিয়ে মিনিটের মধ্যে সবটুকু চিনি এক নিমেষে ফিনিশ করে দিল। নির্ণয়ের এইরূপ কর্মকাণ্ডে জিয়াংয়ের চোখ বের হয়ে যাবার পালা। কি থেকে কি হলো হতভম্ব জিয়াং, কিন্তু মিনিটের মধ্যেই জিয়াং রপ্ত করলো নির্ণয়ের এইরূপ কথা ও কর্মকাণ্ডের ধরন। সঙ্গে সঙ্গে জিয়াং বার কয়েক ঢোক গেলে কিচেন কাউন্টার থেকে নেমে বলল, তোর তো চিনি খুব একটা পছন্দ না। জিয়াং কথাটা সম্পূর্ণ করার পূর্বেই নির্ণয় রক্তিম চোখে জিয়াংয়ের দিকে তাকালো। জিয়াং আবারও খানিকটা ভয় নিয়ে বলতে শুরু করলো, না মানে আমি এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে তোর মিষ্টি জাতীয় কিছু পছন্দ না। নির্ণয় জিয়াংয়ের দিকে রাগান্বিত চোখে কয়েক পলক তাকিয়ে বলল, মিষ্টি আর চিনি দুটো আলাদা বিষয়। একজন চাঁদের সমতুল্য আর বিপরীতজন মাটিতে থুপড়ে পড়া কীট পতঙ্গ। সে আমার প্রপার্টির সঙ্গে অন্য কিছু কম্পেয়ার আমি অ্যালাউ করবো না। কথাটা বলে নির্ণয় দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যাচ্ছে। এর মধ্যে নুসরাত জিয়াংয়ের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, নির্ণয় ভাই রেগে আছেন কেন? অ্যান্সির ফিউচার বউয়ের জন্য। জিয়াংয়ের কথা শুনে নুসরাত বলল, নির্ণয় ভাই যদি মিনিটে মিনিটে এভাবে রেগে যান তাহলে কোনো মেয়ে বিয়ে করা তো দূরে থাক, বরং সবাই নির্ণয় ভাইকে ছেড়ে চলে যাবে। অ্যান্সির রাগের মাঝে লুকিয়ে থাকা মানুষটাকে যে চিনতে পারবে সে কখনো ছেড়ে যাবে না। সেকেন্ডের মধ্যে জিয়াংকে এইভাবে সিরিয়াস হতে দেখে নুসরাত বেশ অবাক হলো। এর মধ্যে জিয়াং নুসরাতের দিকে তাকিয়ে কুটিল হেসেই বলল, নুসরাত, জি বলেন। তুমি রাজি থাকলে একবার বিয়ে করে দেখতে চাই। বিয়ে করলে কেমন লাগে? এরপর আর কখনো বিয়ে করব না। বিয়ে মানুষ কতবার করে? আপনি একবার করে আর করবেন না মানে? এই জন্যই আদনান ভাই আপনাকে প্লে বয় বলে। কথা বলেই নুসরাত সঙ্গে সঙ্গে জায়গা ত্যাগ করলো। জিয়াং নুসরাতকে চলে যেতে দেখে বলল, জানতাম, আমি ঠিক জানতাম ওই ভিলেনটাই আমার হবু বউকে কান পরা দেয়। বেটা, তোর কোনো দিন ভালো হবে না। চিনির মন আজ বেশ ফুরফুরে।
একে তো চিনির বার্থডে, তারপর নির্ণয়ের একের পর এক চমক। পুরো দুনিয়ার কাছে যে মেয়ে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ চেষ্টা করেছে, নির্ণয় ধীরে ধীরে সব অন্ধকারকে দূরে ঠেলে মুহূর্তেই চিনির অন্ধকার জীবন আলোকিত করে দিচ্ছে। এসব কিছু শুরু হয়েছে নির্ণয়ের সংস্পর্শে। সকাল থেকে বেশ আড্ডা দিয়েছে নুসরাতের সঙ্গে। নির্ণয় দেওয়া ফুল হাতে নিয়েই দ্য গ্রেস অফ হ্যাভেন ঘুরে বেরিয়েছে। হাজারবার একই কথা বলে নুসরাত কান ঝালাপালা করে দিয়েছে। এটা আমার নির্ণয় ভাই দেওয়া প্রথম ফুল। মেয়েটা বিরক্ত হয়ে অতঃপর চিনিকে রুমে পাঠিয়ে দিয়েছে পার্টির জন্য তৈরি হতে। আজ সকলে যে যার মতো বিজি ছিল। নির্ণয় সেই সকালে বের হয়েছে, এখন অবধি নির্ণয় চেহারা দর্শন পায়নি চিনি। তবে এর মধ্যে চিনি মনের অজান্তে কতবার যে রুক্ষ একগুঁয়ে মানুষটাকে মিস করেছে চিনি নিজেও জানে না। চিনি আজ নির্ণয়ের ভাবনায় বুঁদ হয়ে আছে। চিনি মনে মনে ভাবল, নির্ণয় ভাইয়ের স্বভাবটা যে বরাবরই একগুঁয়ে ছিল তেমনটা নয়। বড় মা মানে নির্ণয় ভাইয়ের মা মারা যাওয়ার পর থেকে নির্ণয় ভাই এমন হয়ে গেছে। নির্ণয় ভাইয়ের মার স্বাভাবিক মৃত্যু হয়নি, যদিও তখন পরিস্থিতি বোঝার জন্য চিনির বয়স খুব কম ছিল। তবু মিঠির মুখে শুনেছে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল, আর বাবাটাও বেঁচে থেকে নেই। কোথাও যে উধাও হয়ে গেল কেউ জানে না। একমাত্র ছেলেকে একবার চোখের দেখাও দেখতে আসেনি। যাই হোক, মায়ের এই অকাল মৃত্যুর পরেই এক ধাক্কায় কেমন ওলট পালট হয়ে যায় 13 বছর বয়সী ছোট নির্ণয়ের জীবনটা। তাই তো নির্ণয় ভাই এমন নিষ্ঠুর মানুষে পরিণত হয়েছে। তাছাড়া সকলের মুখে শুনেছে বড় বাবা বড় মার জন্য পাগল ছিল, বলতে গেলে উন্মাদ। নির্ণয় ভাইয়া নাকি তার বাবার মতো হয়েছে, স্বভাব চরিত্র নাকি বাবার মতো পেয়েছে। অহনাকুঞ্জ চৌধুরী বলেন। চিনির ছোট মস্তিষ্ক সব মেনে নিয়ে এবার নির্ণয়ের রুমে বসে বিড়বিড় করে বলতে লাগলো, ভাগ্যিস নির্ণয় ভাইয়ের বউ নেই, নয়তো নির্ণয় ভাইও তার বউকে উন্মাদের মতো ভালোবাসতো। তোকে কাছে পেলে উন্মাদ কেন, আরও অনেক কিছু হয়ে যাব যা তোর ধারণার বাইরে যান। হঠাৎ অপ্রত্যাশিতভাবে বিশ্বাসে ধ্বনিতে তিনি হকচকিয়ে ওঠে। বসে থাকা অবস্থায় পেছনে ফিরে নির্ণয়কে দেখা মাত্র চিনি খানিকটা নড়ে চড়ে বসে। শুষ্ক ঢোক গিলে নির্ণয় থেকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। নির্ণয় ধীরে ধীরে চিনির কাছে এগিয়ে এসেই বলল, যখন আমি উন্মাদে পরিণত হব তখন তোর অসুস্থতা আমাকে দমিয়ে রাখতে পারবে না। কখন এলেন? কখন আসার কথা ছিল? চিনি নিশ্চুপ। নির্ণয়কে দেখলেই তো চিনির ভয়ের মাত্রা বেড়ে যায়। তবে নির্ণয় সারাক্ষণ আশেপাশে থাকলে অন্য কথা। আজকাল নির্ণয়কে দেখলে ভয়ের সঙ্গে সঙ্গে স্বস্তি লাগে। আরও সহজ ভাষায় বলতে গেলে নির্ণয় চিনির কমফোর্ট জোন হয়ে উঠেছে। নির্ণয় চলে আসাতে চিনি বেশ খুশি হয়েছে মনে মনে। একটা প্রাণবন্ত হাসি ফুটে ওঠে চিনির ঠোঁটে। তবে সেটা নির্ণয়ের চোখে দাঁড়ালে শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে নির্ণয়ের উপস্থিতি এবং অন্তর দিয়ে এখন অনুভব করতে পারে চিনি। যাকে না দেখতে পেয়ে অস্থিরতা অনুভব করে। নির্ণয় চোয়াল কুচকে মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল, ভর সন্ধ্যাবেলা রুমে বসে এক মনে হেজিবেজি কি ভাবছিলে? বলে গেছিলাম পার্টির জন্য তৈরি হয়ে থাকতে। নির্ণয়ের এইরূপ রুক্ষ কণ্ঠে চিনি কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, আমি পার্টির জন্য কি পরবো বুঝে উঠতে পারছিলাম না, তাই রেডি। চিনির কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই নির্ণয় ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়িয়ে আলমিরা থেকে ড্রেস বের করে চিনি তৈরি হওয়ার জন্য যাবতীয় সব কিছু চিনির সামনে রাখলো। তৎক্ষণাৎ চিনি মাথা নত করে এদিক ওদিক অপারক মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, এই ড্রেস আমার পছন্দ হয়নি। চিনির কথায় নির্ণয় এক পলক চিনির দিকে তাকিয়ে কোনোরূপ প্রত্যুত্তর না করে আলমিরা থেকে অন্য একটা ডিজাইনের এক্সক্লুসিভ ড্রেস বের করলো। চিনি মাথা উঁচু করে এক পলক ড্রেসের দিকে তাকিয়ে এইভাবে নিঃশব্দে মাথা নাড়িয়ে না বলল। নির্ণয় একের পর এক ড্রেস বের করছে আর চিনি বারংবার রিজেক্ট করে যাচ্ছে। আলমিরার সব ড্রেস দেখানো প্রায় শেষ, তবু চিনির একটা ড্রেসও পছন্দ হয়নি। ব্যাপারটা বেশ ভাবনার বিষয়। চিনির এইরূপ আচরণে নির্ণয় ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। নির্ণয় ড্রেস রেখে জুতার দিকে ইশারা করে বলল, আই গেস ড্রেসের মতো তোর জুতাও পছন্দ না, রাইট? চিনি ইনোসেন্ট ফেস করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। চিনি নির্ণয়ের সামনে যতটা না স্বাভাবিক আছে তার থেকে দ্বিগুণ চিনির মাঝে ভয় কাজ করছে, তবে চোখে মুখে আত্মবিশ্বাসের আভাস। চিনি মাথা নাড়ার সঙ্গে সঙ্গে নির্ণয় বিদ্যুৎ গতিতে এসে চিনিকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। অন্যদিনের মতো আজ আর চিনি ছোটাছুটি করছে না, উল্টো নির্ণয়ের গলা ধরে আছে, যেন চিনি ঠিক জানতো এমন কিছুই ঘটবে। এটার জন্য চিনি প্রস্তুত ছিল। নির্ণয় চিনিকে কোলে করে ড্যাজের কক্ষে প্রবেশ করে। ড্যাজের রুমের মধ্যে একটি সিঁড়ির সাহায্যে পথের দিশা খুঁজে নিল নির্ণয়। চিনি বেশ অবাক হয়ে ভাবল,
এটা কেমন রুম? ড্যাজের রুমে সিক্রেট সিঁড়ি দিয়ে অন্য কোথাও পৌঁছানো যায়? নির্ণয় সিঁড়ি বেয়ে এক আলোকিত কক্ষে প্রবেশ করলো। চারপাশে কত শত আলোক রশ্মি, এত লাইটসের আলোয় চিনির চোখ ধাঁধিয়ে গেল। লাইটের আলোয় বুঝে থাকা চোখ খোলার আগে নির্ণয় কোল থেকে চিনিকে নামিয়ে দিল। চিনি সামনের দিকে তাকাতে হতভম্ব হয়ে আছে। দমকা হাওয়ার মতো এসে আছড়ে পড়ছে মুখমণ্ডলে বিস্ময়। আর তৎক্ষণাৎ পরম আবেশে দুই চোখ বন্ধ করে পর মুহূর্তেই সামনে তাকায়। চিনির মনে হচ্ছে চিনি শপিং মলে দাঁড়িয়ে আছে। না, গোটা এক শপিং মল চিনির সামনে উপস্থিত করেছে। পুরো রুমটাই মেয়েদের ড্রেস, জুতা সব কিছু দিয়ে সাজানো। প্রত্যেকটা ড্রেস, জুতো এক্সক্লুসিভ দেখেই বোঝা যাচ্ছে। চিনি ডান দিকে তাকাতেই লক্ষ্য করলো 10 বছরের বাচ্চা মেয়ের ড্রেস। এর পরের সাইডে 11 বছরের বাচ্চা মেয়েদের পোশাক। চিনি ভালো করে লক্ষ্য করতে দেখতে পেল 10 বছর থেকে 18 বছরের মেয়ের ড্রেস দিয়ে পুরো রুমটা সাজানো। আকস্মাৎ সেদিনের জিয়াংয়ের বলা কথা মনে পড়ে যায় চিনির। জিয়াংয়ের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। চোখ জোরে ভেসে উঠল জিয়াংয়ের সত্যি কথার মানসপট। চিনি ভাবল, তাহলে জিয়াং ভাই ঠিকই বলেছিলেন। তার 10 বছর বয়স থেকে নির্ণয় ভাইয়া তার জন্য শপিং করতেন, বার্থডে কিংবা বিভিন্ন অকেশনে। শুধু ড্রেস নয়, বরং ড্রেস থেকে শুরু করে জুতা। চিনি জিয়াংয়ের কথা যাচাই করার জন্য এত সময় রুমের ড্রেসগুলো রিজেক্ট করেছে। নয়তো চিনির ছোট থেকে পোশাক নিয়ে তেমন কোনো অভিযোগ ছিল না। অহনাকুঞ্জ চৌধুরী যা দিতেন পরার জন্য সেটাই পরা হতো, যেভাবে রাখতেন সেভাবেই থাকতেন। আর চঞ্চল ভাবটা সে অন্ধকারের দিনে তলিয়ে গেছে। তবে এখন ধীরে ধীরে নির্ণয়ের সংস্পর্শে ফিরে আসছে। নয়তো নির্ণয়ের সঙ্গে এরূপ চালাকি করার সাহস কোথায় পায়? নির্ণয় নিজে থেকে প্রকাশ করার আগেই চিনি ঠিক নিজের পন্থা অবলম্বন করে সবটা যাচাই করে নিচ্ছে। নির্ণয় চিনিকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, এই রুমে এসে তুই ভয় পাচ্ছিস? আমি ভয় পাচ্ছি না। আপনি আমাকে যতটা ভীতু আর সহজ সরল ভাবেন, আমি অতটাও ভীতু না নির্ণয় ভাইয়া। তুই যে কতটা সাহসী তা তোর কাছে গেলে বোঝা যায়। কাছে যাওয়ার আগেই তো কাঁপাকাঁপি শুরু হয়েছে। চিনির প্রসঙ্গ পাল্টানোর জন্য হাসি হাসি মুখ করে খুশির আহ্লাদে চট করে বলে, বাহ, প্রত্যেকটা পোশাক তো দারুণ। চিনিকে অমন হুট করে খুশি হয়ে যেতে দেখে নির্ণয় সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ হয়েছে নির্ণয় ভাই। চিনির হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে নির্ণয় মুচকি হেসে বলল, আই হোপ এখন তো ড্রেস চুজ করতে প্রবলেম হবে না। ইনফ্যাক্ট এখন থেকে যেটা পছন্দ সেটাই তুই পড়তে পারিস। সবটাই তোর জন্য ফিউচার। চিনি মনে মনে হেসে বলল, আপনি গুছিয়ে দেন বলে মনে হয় আমি বারংবার অগোছালো হয়ে যাই। অতপর ড্রেস পছন্দ করে সিক্রেট রুম থেকে বের হতে ডাজের রুমে ডাজিকে দেখতে পেল চিনি। ডাজের চেহারাতে আজ বেশ উচ্ছ্বাস। চিনি মৃদু স্বরে ডাজের মাথায় হাত বুলিয়ে বলল, শাহজাহান যেমন তার ভালোবাসার জন্য তাজমহল করেছে, তেমনি আমার নির্ণয় ভাই আমার জন্য শপিং মল করেছে, যার পাহারাদার হিসেবে তোমায় রেখেছে ডেজি। চিনির কথায় ডাজিও সম্মতি দিল। এর মধ্যে নির্ণয় সিঁড়ি দিয়ে ডাজের রুমে প্রবেশ করার শব্দ পেয়ে চিনি দ্রুত নির্ণয়ের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এদিকে নির্ণয় ব্যস্ত হয়ে পড়ে রেডি হতে। চিনি বেশ অনেকটা সময় নিয়ে রেডি হচ্ছে, আর নির্ণয় চিনির জন্য অপেক্ষা করছে। এতে নির্ণয়ের চোখে মুখে বিরক্তির ছিটাফোঁটা অনেক, আর থাকবেই বা কেন। ধীরে ধীরে নির্ণয় ছোট চিনি নির্ণয়ের হয়ে যাচ্ছে। নির্ণয়ের পরনে আজ এক্সপেন্সিভ কালো স্যুট দেখা যাচ্ছে। ঘাড় অবধি সিল্কি চুলগুলো আজ জেল দিয়ে সেট না করায় অন্যদিনের চেয়ে আজ চোখ ধাঁধানো ক্লিন করা হ্যান্ডসামনেসে অসম্ভব সুন্দর লাগছে। হাতে ব্র্যান্ডের ওয়াচ, ঘাড়ের ট্যাটুটা খানিকটা দৃশ্যমান এবং সেই সাথেই হাতের ট্যাটুগুলো। চিনি ওয়াশরুম থেকে বের হতেই বেখেয়ালিভাবে নির্ণয়ের চোখে চোখ পড়ল। নির্ণয়ের এমন হ্যান্ডসাম লুকে চিনি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেছে। স্পন্দনের তীব্র গতি চিনি অনুভব করছে। তৎক্ষণাৎ চিনি নির্ণয়ের চোখ থেকে চোখ সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে নিদারুণ পন্থা অবলম্বন করে ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে চিনি। নির্ণয় সৌন্দর্যের চিনি বিমোহিত, যদিও মানুষটার চোখ ছাড়া আর কিছু লক্ষ্য করতে পারেনি চিনি। তবু মনে হয়েছিল এই মানুষটা দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ। চিনির কার্যকলাপ কিছুই নির্ণয়ের চোখে থেকে এড়ায়নি। ঠোঁট বাঁকালো নির্ণয়, দুহাত পকেটে পুরে পূর্ণ দৃষ্টিপাত করল চিনির পানে। চিনি আজ কালো রঙের ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করেছে। নির্ণয়ের বরাবরই কালো রঙটা খুব বেশি পছন্দের। তার সঙ্গে পায়ে হাই হিল পরেছে। ড্রেসের সঙ্গে হালকা মেকআপের টাচ আপ, গোলাপের পাপড়ির মতো ঠোঁটে গাঢ় রঙ লিপস্টিক ফুটে উঠেছে। চিনিকে অসম্ভব সুন্দর লাগছে। যে কেউ নির্বিঘ্নে ঘন্টাখানিক সময় চিনির দিকে তাকিয়ে পার করে দিতে পারবে।
অতঃপর নির্ণয় নেশালো চোখে তাকিয়ে ভনিতা না করে বলল, এই পোশাকে তোকে মারাত্মক সুন্দর লাগছে ফিউচার। মোটেই না, মানুষের সৌন্দর্য মানুষের মনে থাকে, পোশাকে না। তাহলে আজ থেকে আর পোশাক পরবি না? কারণ সৌন্দর্য তো মনে থাকে, পোশাকে না। তাহলে পোশাক পরে আর কি হবে? ইনফ্যাক্ট তুই পোশাক না পরে থাকলে সুবিধাটা আমার হবে। নির্ণয়ের কথায় লজ্জার বাঘ রুদ্ধ চিনি, নিষ্প্রভ হতবুদ্ধি দুনয়ন। আজকাল নির্ণয়ের কথার ধরন চিনি খুব ভালো মতোই বুঝতে পারে। কোনো বেগ পোহাতে হয় না, চিত্ত চিরে বেরিয়ে আসছে নির্ণয় শক্ত হৃদয়ের খোলস। লীনার এরূপ চাহনি এবং এমন কথায় ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে চিনির হৃদস্পন্দন গতি হারায়। ভেতরে সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে ওঠে। প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে ওঠে অষ্টাদশীর হৃদয়। নির্ণয় চিনির লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, লজ্জা পেলে তোকে অনেক কুল লাগে ফিউচার। নির্ণয়ের একের পর এক বেসামাল কথাই চিনি মুখে কিছু না বললেও ভেতর ভেতর ঠিকই এক ছাদ জড়তা এসে ইতিমধ্যে খামচে ধরেছে চিনির গুপ্ত কলিজাটা। স্বস্থান থেকে চুল পরিমাণও হেলছে না মেয়েটা। নির্ণয় আজকাল চিনির ভয়কে তো জয় করেই ফেলেছে। সাহস যোগে কিছু কথা মুখ ফেটে বের হয়। নির্ণয়ের আকর্ষণীয় চোখে তাকিয়েই বলল, আপনার মনে যেটা আসে সেটাই বলে দিন, মুখে কিছুই আটকায় না আপনার নির্ণয় ভাই। মেয়েটার কথায় বিন্দু মাত্র তোয়াক্কা করে না নির্ণয়। চিনির সৌন্দর্যে পলক ছাড়ে না অক্ষিপটে। নিষ্প্রভ মাতাল চোখে চেয়ে চিনির পদধ্বনি পা থেকে মাথা অবধি অনুসরণ করে নিঃশব্দে। চোখের সামনে চিনির বনলতানো নারী দেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে নির্ণয়ের চোখে। এতে যেন নির্ণয়ের ভালোবাসার উন্মাদনা বিপুলভাবে মাথাচাড়া দিয়ে উঠল। পুরুষালী স্পর্শের কামনা বারংবার রং বদলাচ্ছে। আকস্মাৎ দ্রুত চিনির কাছে এসে চিনিকে কোলে তুলে নেয় নির্ণয়। এরপর চিনিকে কাউচে বসিয়ে নেশালো চোখে তাকিয়ে আছে। এইরূপ পরিস্থিতিতে চিনি কিছু বলতেই যাবে। নির্ণয় তীব্র অনুভূতি মেশানো হাসকি স্বরে বলা একটা বাক্য থামিয়ে দিল চিনিকে। আমি জানি আমি 1000বার চাইলে তোকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না। আমি তোকে আমার সামনে দেখার পরও তো ঠোঁট স্পর্শ না করার যে ব্যাপারটা, এটা আমার কাছে টর্চার থেকেও কম কিছু নয়। কথাটা শেষ করেই নির্ণয় উন্মাদের মতো চিনির ওষ্ঠজোড়া দখল করে নিল। হঠাৎ করা উষ্ণ স্পর্শেই কেঁপে উঠেছে চিনির ছোট শরীর। নির্ণয়ের হঠাৎ ঘটানো কর্মকাণ্ডে খানিকটা হতবিহ্বল চিনি। তবে অষ্টাদশী আজ আর নির্ণয় থেকে পালানোর কৌশল খুঁজল না। নির্ণয় স্পর্শ পেয়ে চিনি নিজেও খানিকটা মিইয়ে গেল শীতের চাদরের ন্যায়। নির্ণয়ের বলিষ্ঠ দু হাতে চিনির লতানো কোমরটাকে জড়িয়ে ধরে চিনির গলায় মুখ ডোবাতে ডোবাতে নির্ণয় কিছু একটা ভেবেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে গলায় লাভ বাই ডাকতেই চিনি অপ্রত্যাশিত শব্দ করে উঠল। নির্ণয় ঠোঁট বাঁকা হাসির ঝুলিয়ে চিনিকে ছেড়ে দিয়ে খানিকটা দূরত্ব রেখে অতঃপর বৃদ্ধাঙ্গুলির সাহায্যে অষ্টাদশীর তুলতুলে কোমল ঠোঁট মুছতে মুছতেই বলল, এই সামান্য ব্যথা যদি সহ্য করতে না পারিস তাহলে ইন ফিউচারে আমাকে সম্পূর্ণভাবে সামলানোর দায়িত্বটা কি করে নেবে? এতক্ষণে নীরবতার পর নির্ণয়ের কথায় কেঁপে উঠল চিনি। শরীরের সাথে সাথে মনের কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে। চিনি এত সময় ঠিক থাকলেও এখন তীর করে কাঁপছে ঠোঁট জোড়া। চিনি লজ্জায় রিনরিনে কণ্ঠস্বরেই বলল, রাত বেড়েছে, পার্টিতে যাবেন না? চিনির লজ্জার রিনরিনে কণ্ঠস্বর যা শোনা মাত্র অধর কামড়ে শ্লেষ হাসল নির্ণয়। পার্টিতে যাবো বলে তুই আমার হাত থেকে রেহাই পেয়েছিস, নয়তো আজ সত্যি সত্যি ব্যথা অনুভব করতে হতে চান। নির্ণয়ের কথায় চিনি ঠোঁট কামড়ে নিশ্চুপ হয়ে আছে। নির্ণয় হঠাৎ করে একটা বক্স বের করে চিনির সামনে ধরল। নির্ণয়ের কর্মকাণ্ডে চিনি হকচকিয়ে নির্ণয় চোখের দিকে তাকাতেই নির্ণয় চোখ দিয়ে ইশারা করে বলল বক্সটা ওপেন করার জন্য। চিনির লজ্জাময়ী চেহারা মুহূর্তেই উজ্জ্বল নক্ষত্রের মতোই হাসি ফুটিয়ে বক্স হাতে নিয়ে সামান্য ঝাঁকিয়ে কি আছে বোঝার চেষ্টা করে বলল, বক্সে কি আছে নির্ণয় ভাই? নিশ্চয়ই এটা আমার বাজে গিফট। নির্ণয় অক্ষিপুটে নিষ্প্রভ চাহনি ধরে রেখে চিনির দিকে তাকিয়ে আছে। চিনি অস্থিরতার পারদে তরঙ্গোচ্ছ্বাস তুলে চকিতে আবারও প্রশ্ন ছড়ে, ফোন তো আমাকে আগেই দিয়েছেন, তাহলে এটা কি কোনো অর্নামেন্টস? চিনির কথায় নির্ণয়ের মাঝে কোনোরূপ ভ্রুক্ষেপ দেখা গেল না। তাই চিনি এবার ভাবল খুলেই দেখবে এটার মধ্যে কি আছে। নির্ণয় ভাই বললে বলুক, না বললে নাই। নির্ণয় ভাইয়ের দেওয়া প্রথম বার্থডে গিফট বলে কথা। চিনি অনেকটা উত্তেজিত হয়ে পড়েছে দেখার জন্য কি আছে বক্সের মধ্যে। বক্সটা ওপেন করতেই চিনি বিস্মিত হয়ে শুধায়,
কি এটা? ক্রেডিট কার্ড। এটার মধ্যে কোনো লিমিট নেই। এখন থেকে অহনাকুঞ্জে চৌধুরীর টাকায় না, নির্ণয় সিনহা চৌধুরীর টাকায় তোর যাবতীয় সব কিছু চলবে। নির্ণয়ের বেপরোয়া কথায় দুই চোখ কপালে উঠে গেল চিনির। তরতরিয়ে বলে উঠল, সে কি কথা? আমার ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই। আমি এখনও তো এটাই জানি না ক্রেডিট কার্ড কিভাবে ইউজ করে। তাহলে আমি ক্রেডিট কার্ড দিয়ে কি করব? এটা আপনার কাছে রেখে দিন। তাছাড়া বার্থডেতে কে বা ক্রেডিট কার্ড গিফট দেয়? কে বলেছে এটা তোর বার্থডে গিফট? আমি আগেও বলেছি, এখনও বলছি, আই রিপিট, তোর বার্থডে গিফট 8 বছর আগেই দিয়ে ফেলেছে। এখন জাস্ট ওপেন করার পালা। এটাই তোর লাইফে আমার দেওয়া ফার্স্ট অ্যান্ড লাস্ট গিফট। তোর থেকে যা পাবি সেটা তোর অধিকার। ইনফ্যাক্ট যেটা এখন তোর হাতে আছে এইটাও তোর অধিকার। আই হোপ দিস ম্যাটার ইজ ক্লিয়ার। দুজোড়া নয়নের গভীর মিলনে অচিরেই প্রলয় শুরু হচ্ছে। নির্ণয়ের সম্পূর্ণ কথার খানিকটা বুঝতেই চিনি চুপসে গেল। চিনি ভেবেছে মুভির নায়কদের মতো নির্ণয়ও তাকে স্পেশাল কিছু গিফট করবে। অবশেষে ক্রেডিট কার্ড, তাও আবার এটা চিনির বার্থডে গিফট না। মুহূর্তে হাস্যোজ্জ্বল চেহারা বেলুনের মতো চুপসে গেল নাজুক রমণীর। ফ্যাকাশে হয়ে গেছে মুখমণ্ডল। তৎক্ষণাৎ আবারও চিনিকে অবাক করে দিয়ে পকেট থেকে ছোট একটা বক্স বের করলো নির্ণয়। এবার বুঝতে বেগ পোহাতে হলো না এটা কিসের বক্স। হাত দে তোর। মিটিমিটি অক্ষিপুট নাড়িয়ে শুষ্ক ঢোক গিলল চিনি। অতঃপর ইতস্তত স্বরেই বলল, আমি? এখানে কি অন্য কেউ আছে? নির্ণয়ের এইরূপ কথায় চিনি চটজলদি হাত বাড়িয়ে দিতেই নির্ণয় রিং বক্স থেকে রিং বের করে চিনির হাতেই পরিয়ে দিল। চিনির হাতে রিং পরানোর সঙ্গে সঙ্গে হাতের দিকে তাকিয়ে আছে। এটার কমতি ছিল এত সময় যাবৎ। চিনি ভালো করে দেখছে রিংটা কত সুন্দর দেখাচ্ছে চিনির হাতে। এর মধ্যেই নির্ণয় গম্ভীর কণ্ঠে বলল, তুই তো খুব স্বার্থপর মেয়ে। আমি তোকে রিং পরিয়ে দিলাম, আমাকে কি পরিয়ে দিবে শুনি? চিনি রিং পাওয়ার খুশিতে আপ্লুত হয়ে নির্ণয়ের কথা শোনার পর আঁকপাচ না ভেবেই নির্ণয়ের হাতে আংটি পরিয়ে দিয়ে বলল, আপনি বাচ্চা নাকি? আংটি পরতে আবার আরেকজনের সাহায্য প্রয়োজন হয় বুঝি? কপট হাসির প্রসারতায় কিঞ্চিত ঠোঁট বাঁকালো নির্ণয়। আদেও চিনি জানে এই আংটি বদল করার মানে কি। নির্ণয় আর চিনির হাতে কাপল রিং। চিনি আংটি দেখছে আর মুচকি মুচকি হেসে নির্ণয়কে আর চোখে দেখছে। কি যেন মনে করে হঠাৎ করেই বলল, আমি মুভিতে দেখেছি নায়ক নায়িকাকে এভাবে আংটি পরিয়ে দেয়। চিনির কথায় নির্ণয় কপট হেসে নির্ণয়ের হাতে হাত রেখে বলল, সারা জীবনের জন্য তোর কাছে রেখে দে আমাকে। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলে দিস এই মনের মালকিন তুই। ট্রাস্ট মি ফিউচার। শুধু রাগটা খুব তাড়াতাড়ি চলে আসে, নয় বাকি দিক দিয়ে আমি খুব ভালো। নির্ণয়ের ভেতরে জমাট বাঁধা এত কঠোরতা আর স্বার্থপরতার প্রাচীর ডিঙিয়ে পুরো দুনিয়া জুড়ে চিনির মাঝে এক নিশ্চিহ্ন দুর্বলতা রয়েছে। চিনি লজ্জায় রক্তিম হয়ে নির্ণয়ের হাত থেকে হাত সরিয়ে রিনরিনে আওয়াজে বলল, আমি গিয়ে দেখি নুসরাত রেডি হয়েছে কিনা। কথাটা বলেই ছুটে পালালো। জিয়াং কখন থেকে স্যুট বুট পরে বাবু সেজে হলরুমে বসে আছে। শুধু জিয়াং নয়, আদনানও আজ স্যুট পরেছে। যেহেতু পার্টির থিম স্যুট, তাহলে না পরে উপায় আছে? এত সময় অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে আদনান বলল, মেয়ে জাতি মানেই প্যারা। সামান্য একটু রেডি হতে কারো এত সময় লাগার কথা নয়। আদনানের কথার মাঝেই তিনা আর নুসরাত হাজির হলো। নুসরাত আজ ওয়েস্টার্ন পরেছে নেভি ব্লু রঙের। মারাত্মক সুন্দর লাগছে। জিয়াং তো চোখ ফেরাতেই পারছে না। আদনান তিনার ড্রেসের দিকে তাকিয়ে কপাল কুঁচকে তিনার উদ্দেশ্যে বলল, তুই এটা কি পরেছিস? চোখে কম দেখিস নাকি আজকাল? দেখছিস না ওয়েস্টার্ন ড্রেস পরেছি। তোর কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে তিনা। তোর ড্রেস দেখে ওয়েস্টার্ন কম লাগছে, ভিখারির ড্রেস বেশি লাগছে। কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিস? তিনা আর আদনানের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। এর মধ্যে জিয়াং নুসরাতের নিকট এগিয়ে যেতে যেতে ভাবল, বিনা আগুনে ধোয়া ওড়ে না। আজ মকা দেখে চকা মেরে দেবে। এসব আকাশ চত্বর ভেবে নুসরাতের উদ্দেশ্যে বলল, তুমি এত সুন্দর হয়েই বা কী লাভ? তোমার মতো সুন্দরী মেয়ের আমার মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড নাই। জিয়াংয়ের এমন কথাই নুসরাত নিশ্চুপ। নুসরাত জিয়াংয়ের সঙ্গে কোনো রূপ বাগবিতণ্ডায় জড়াতে চায় না। ইদানিং জিয়াংয়ের সঙ্গে কথা বললে জিয়াং আরও জেকে বসে, তাই চুপ
থাকায় নুসরাত ভালো মনে করলো। নুসরাতকে নিশ্চুপ দেখে জিয়াং ফের বলতে শুরু করলো, কথা তো কেউ আমার সঙ্গে বলতে চায় না, কিন্তু করতে চায় আমি লাভ ম্যারেজ। জিয়াংয়ের এমন কথা শুনে নুসরাতের বেশ হাসি পেল, আর চোখে জিয়াংকে একবার পরখ করলো। বেশ সুন্দর লাগছে আজ। সকালের মাঝে চিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। চিনিকে এরূপ সাজে দেখে সকলে তাকিয়ে আছে, কেউ যেন চোখ ফেরাতে পারছে না। নুসরাত চোখ বড় বড় করে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তোকে কোনো নায়িকা থেকে কম লাগছে না রে চিনি। নুসরাতের কথায় চিনি মৃদু হাসলো। চিনির মন খুব ফুরফুরে। নুসরাতের উদ্দেশ্যে বলল, তোকেও খুব সুন্দর লাগছে। উফ, কখন যাব পার্টিতে? আই এম সো এক্সাইটেড। পুরো ফিনল্যান্ড জুড়ে ক্রিসমাসে মেতে উঠেছে সকলে। যান্ত্রিক জীবনে অভ্যস্ত মানুষগুলো আজ ছুটির দিন। সারা শহরে ক্রিসমাসের আনন্দ উচ্ছ্বাস এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। ফিনল্যান্ডের রাস্তাঘাট গাড়ি চলাচল প্রায় বন্ধ বললেই চলে। দু একখানা ঘন্টায় মাঝে মধ্যে দেখা যায়, তাও খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে। তখন তার ভাড়াও খুব চড়া হয় সকলের জন্য। দিনের আলো নিভে যেতেই সন্ধ্যার আগমন ঘনিয়ে এসে রেডফিস ক্লাবে পরিণত হয় রেড রঙের উচ্ছ্বাসে। সেই সঙ্গে আজ ক্রিসমাস উৎসব, তাই তো ক্লাবের ডেকোরেশন আর আশেপাশের মানুষগুলোর সাজসজ্জা বেশ অন্যরকম। ইয়াং জেনারেশনের সবচেয়ে ছন্দমালায় ঘেরা রেড ফিস ক্লাব নামে পরিচিত। বড়লোকদের থ্রিলিং এনজয়ের উপভোগ করার সন্ধ্যা হতে শুরু হয়ে যায় মাঝরাতের ডিস্কো পার্টি। সাদা ফকফকে আলো নিভিয়ে দিয়ে লাল নীল হলুদ সবুজ ফেরি লাইটের আলোয় জ্বলে মেতে উঠেছে চারিপাশ। একপাশে বিভিন্ন ধরনের ওয়াইনের সারি সারি কাচের বোতলে সজ্জিত বার কাউন্টার, আর অন্য সাইডে গানের স্বরে কম্পিত আওয়াজের তালে তালে সকলে ডান্স ফ্লোরে ডান্স করছে। আবার কেউ কেউ দামি ওয়াইনের গ্লাসে চুমুক দিতে ব্যস্ত। অবশেষে নির্ণয় সকলকে নিয়ে সেখানে উপস্থিত হয়। রেডফিশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে টিনা, আদনান, নুসরাত, জিয়াং যে যার মতো আলাদা হয়ে এনজয় করতে শুরু করে। অবশ্য নুসরাত চিনির থেকে আলাদা হতে চায়নি, বরং জিয়াং জোর করে নুসরাতকে জিয়াংয়ের সঙ্গে নিয়ে এসেছে। জিয়াং আর নুসরাত এসে এক কর্নারে দাঁড়ালো। এর মাঝেই কিছু ফরেনার সুন্দরী মেয়ে নির্ণয় পার্টিতে এসেছে কিনা জানার জন্য জিয়াংয়ের আশেপাশে ঘুরঘুর করছে, কারণ সচরাচর নির্ণয় পার্টিতে আসে না। যদি ভাসে তাহলে জিয়াং ঠিকই জানবে। সবাই জানে জিয়াং আঠার মতো চিপকে থাকে অ্যান্সির সঙ্গে। তাছাড়া জিয়াং ইচ্ছে করে সেই মেয়েদের পাত্তা দিচ্ছে না, তার একমাত্র কারণ নুসরাত সঙ্গে আছে। নয়তো জিয়াং আদেও কোনো সুন্দরী মেয়েকে ইগনোর করতে পারে বুঝি। নুসরাত কয়েকটা মেয়েকে বারংবার আশেপাশে ঘুরতে দেখে ভ্রুকুচকে সন্দেহ চোখে জিয়াংয়ের দিকে তাকালো। নুসরাতকে এভাবে তাকাতে দেখে জিয়াং দাঁত দিয়ে জিভ কেটে নুসরাতকে উদ্দেশ্য করেই বলল, মন তো আমি কত মেয়েরেই চুরি করতে পারি, কিন্তু মন বলেছে চুরি করা মহাপাপ। জিয়াংয়ের কথা শুনে নুসরাত মুখ ভেঙচি কাটল। চিনি ক্লাবের ভেতর প্রবেশ করতেই চারপাশে দৃশ্য দেখে শুষ্ক ঢোক গিলল। এখানে উপস্থিত প্রতিটি মানুষ কোনো কিছুর পরোয়া না করে ছেলেমেয়েরা বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তার উপর এত ভিড়। চিনি একসঙ্গে এত ছেলেদের দেখে অস্থিরতা অনুভব করছে। শরীরটা কিছুক্ষণ পর পর মৃদু কেঁপে উঠছে। মনে হলো এই জগতের চাকচিক্যে আচার আচরণ সব কিছুই ভিন্ন। চিনি জড়সড় হয়ে বলল, এমন জায়গায় আমি থাকবো না, আমার ভয় করছে। কথাটা বলেই চিনি পেছনে ঘুরে চলে যেতে নেবে। তৎক্ষণাৎ নির্ণয় চিনির হাত ধরে বলল, ডোন্ট মুভ চিনি। নির্ণয়ের কথার আগামাথা বুঝল না চিনি। অগত্যাই ঠোঁট উল্টে বলল, আমি এখানে থাকবো না নির্ণয় ভাই, আমার বাসায় নিয়ে চলুন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি বাসায় যাব। চারপাশে পরিস্থিতি চিনির নাজেহাল অবস্থা করে তুলেছে। চিনি হঠাৎ করে অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় এবং প্রচণ্ড ভয় অনুভব করে। হৃৎপিণ্ড থমকে যায় বলে মনে হচ্ছে এবং ঠিকভাবে শ্বাস নিতে পারছে না। এমন অবস্থায় চিনি খানিকটা হেলে পড়তেই নির্ণয় চিনিকে ধরে ফেলে। চিনির যেহেতু মেইল ফোবিয়া, তাই একসাথে এত মেইল চোখের সামনে দেখে চিনির প্যানিক অ্যাটাক হচ্ছে। এটা নির্ণয় খুব ভালো করেই বুঝতে পারছে। নির্ণয় চিনির ভয় ভাঙানোর জন্য চিনিকে ইচ্ছাকৃতভাবে পার্টিতে নিয়ে এসেছে, যেন ধীরে ধীরে চিনির মাঝে আরও বেশি রিকভারি হয়। আজ পার্টিও নির্ণয়ের পক্ষ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে। নির্ণয় তৎক্ষণাৎ চিনির গালে হাত রেখে চিনিকে আশ্বস্ত করে বলল, আই নিড টু প্রোটেক্ট এভরি ডে। নির্ণয়ের চোখে মুখে করুণ ভাব ফুটে উঠেছে চিনির জন্য। যেন চিনির এই অবস্থা কিছুতেই নির্ণয় সহ্য করতে পারছে না। যন্ত্রটা চিনি নয়, বরং নির্ণয়ের হচ্ছে।
নির্ণয় ফিরের পরক্ষণেই সফট টোনে হৃদয় নিংড়ানো আশ্বাসটুকু আরও শক্তপোক্ত করেই বলল, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো তোর পাশে। ঝড় তুফান সবকিছু আমার উপর দিয়ে যাবে, তোর শরীরে কোনো প্রকার আঁচ লাগতে দেব না আমি। কথাগুলো ছিল তুষারের মতোই মসৃণ। প্রত্যেকটা কথাই উপচে পড়ছিল চিনির প্রতি ভীষণ ভালোবাসা এবং দায়িত্ব কর্তব্য। যেন নির্ণয় বেঁচে আছে চিনিকে দুহাতে আগলে রাখার জন্য। নির্ণয়ের প্রত্যেকটা শব্দ তীব্র ঝংকার তুলছে চিনির শরীরের রন্ধ্রে রন্ধ্রে। চিনির মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসেরা মুহূর্তেই গতিপথ বদলে যাচ্ছে। চিনির ছোট মস্তিষ্কে আত্মবিশ্বাসের ক্ষুদ্র প্রয়াস চলছে দমে দমে। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে নির্ণয়কে। এমনটাই অনুভব করলো চিনি নিজেকে কিছুটা স্থির করতেই লক্ষ্য করলো পার্টির প্রত্যেকটা মেয়ের চোখ নির্ণয়ের ওপর। কেউ কেউ তো সঙ্গে পার্টনার থাকা সত্ত্বেও দিন দুনিয়া ভুলে হাঁ করে তাকিয়ে আছে নির্ণয়ের দিকে। আবার কেউ কেউ পার্টির মাঝে উচ্ছ্বসিত কণ্ঠে অ্যান্সির নাম বারংবার বলে যাচ্ছে। চিনির কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এরূপ পরিস্থিতি চোখের পাতায় কয়েকবার পলক ফেলে ঠোঁট উল্টে বিড়বিড় করে সকলকে চিনি বলল, সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন নির্ণয় ভাইকে একবার কাছে পেলেই ডেইরি মিল্কের মতো খেয়ে ফেলবে। কথাটা বলে মন খারাপ করে নির্ণয়ের দিকে তাকাতেই দেখল যেখানে পার্টির সকল সুন্দরী মেয়ে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে, সেখানে নির্ণয় বার কাউন্টারে হেলান দিয়ে নিষ্প্রভ চাহনিতে চিনির দিকেই তাকিয়ে রয়েছে। দুজোড়া আঁখি মিলিত হতেই নির্ণয় তির্যক হাসল। স্নিগ্ধতার ছড়াছড়ি চিনির সর্বাঙ্গ শরীরে। মুহূর্তে চিনির মন চিনির অজান্তেই ভালো হয়ে গেল। ফুলের পাপড়ির মতো ঠোঁটে হাসি ফুটে উঠেছে। এর মধ্যে পার্টির একটা ছেলে চিনির দিকে এগিয়ে আসতে নিয়ে শুধালো, আর ইউ সিঙ্গেল? নির্ণয় দু হাত দিয়ে নিজের চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, শি ইজ মাই আইটেম। নির্ণয়ের ভেসে আসা ধ্বনিতে পুরো রেড ফিস যেন থমকে গেছে। সকলের চোখ নির্ণয়কে ছেড়ে চিনির দিকে। দূর থেকে ডেঞ্জালের কানে বাক্যটা কর্ণপাত হতেই ছেলেটা মৃদু হাসল। তবে সেই হাসিতে কিঞ্চিত রহস্য ফুটে উঠেছে। নির্ণয়ের কথায় চিনি কিছুটা লজ্জা পেলেও চোখে মুখে উপচে পড়ছে খুশির রেশ। নুসরাত এবং জিয়াং নির্ণয়ের খুব কাছে এক সাইডে দাঁড়িয়েছিল। নির্ণয় সম্পূর্ণ বাক্য শুনতেই নুসরাত হতভম্ব হয়ে গেছে। আজ আর কোনো ভুল নয়, সেদিনের মতো সম্পূর্ণটা নিজের কানে শুনেছে। বারংবার কেউ শুনতে ভুল করে না। তাছাড়া চারপাশে একটাই গুঞ্জন হচ্ছে নির্ণয়ের পাশে দাঁড়ানো মেয়েটা অ্যান্সির গার্লফ্রেন্ড। এই প্রথম অ্যান্সি কারোর সাথে ডেট করছে, এরকম অনেক কিছু নুসরাতের কানে ভেসে আসছে। নুসরাত অবিশ্বাস্য নজরে সরাসরি জিয়াংয়ের দিকে তাকালো। জিয়াং নুসরাতের এমন তাকানো দেখে শুষ্ক ঢোক গিলল। জিয়াং হাসার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আজ যেন হাসি বের হচ্ছে না। জিয়াং মনে মনে হাজারটা গালি দিল নির্ণয়কে। আকাম করবি তুই, আর মাঝখান দিয়ে কেন বারংবার আমার মতো নিষ্পাপ ছেলেটাকে ফাঁসাবি? নির্ণয় চিনির অতি নিকটে এসে গ্রীবাটা সামান্য ঝুঁকে চিনির চোখে চোখ রেখে বলল, আমার ভালোবাসার মধ্যে 1% ডাউট করার মতো আমি কখনো কিছু করব না। তুই ছাড়া কারোর সঙ্গে কথা বলতে তোর ইন্টারেস্ট ফিলও করি না। এর মধ্যে লাভ সাইন গানটা অন করলো ক্লাবে, আর সবাই কাপল ডান্সের জন্য প্রস্তুত হতে লাগলো। নির্ণয় ফিনল্যান্ড ট্রেডিশনাল অনুসারে ডান্স পারফরমেন্স করার জন্য হাতটা চিনির দিকে বাড়িয়ে দিল। চিনি আশেপাশে লক্ষ্য করতে দেখতে পেল নির্ণয়ের মতো পার্টির সকল ছেলেরা তার পার্টনারের দিকে হাত বাড়িয়ে দিতে মেয়েরা সেই হাতে হাত রাখলো। সেই দেখা দেখি চিনিও নির্ণয়ের হাতে হাত রাখতে নির্ণয় চিনিকে নিয়ে ঘুরতে ঘুরতে এক বৃত্ত আকৃতির মাঝে এসে দাঁড়িয়েছে। চিনি এরকম চক্কর কাটায় মাথা যেন ভন ভন করে ঘুরছে, কিন্তু এটা ফিনল্যান্ডের একটা ট্র্যাডিশনাল নাচের প্রথম অংশ। নির্ণয় মুচকি হেসেই বলল,